সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গাইবান্ধা আদর্শ কলেজ অনলাইন ক্লাসরুম থেকে স্বাগত। একাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ে প্রথম অধ্যায় পড়াবো আমি তোমাদের কাছকে। তার আগে বলা দরকার, এই করোনাকালীন সময়ে তোমাদের বাসায় থেকে ক্লাস করতে হচ্ছে, তোমাদের দেখার সৌভাগ্য আমাদের হচ্ছে না। এক কথায় বলা যায় যে এই ধরনের ক্লাস একটা ভুতুরে ক্লাস বলা যায়। তোমরা আমাকে ঠিকই দেখতে পাচ্ছ, আমি তোমাদের কিন্তু দেখতে পাচ্ছি না। আবার একজন শিল্পীর অডিয়েন্স ছাড়া যেমন শিল্পীর শিল্পিত্ব প্রকাশ পায় না, একজন শিক্ষকেরও তাই। সামনে যদি ছাত্র না থাকে তাহলে সেই শিক্ষকের ক্লাস নেওয়ার যে মজা বা আমেজ সেটা প্রকাশ পায় না। যাই হোক, এরকম পরিবেশ পরিস্থিতিতে আমি তোমাদের ক্লাস নিতে যাচ্ছি। আজকে উদ্বোধনী ক্লাস। তোমাদের সঙ্গে আমার কোনো ক্লাস হয়নি একাদশ শ্রেণীতে, আজকে প্রথম ক্লাস। তা আমি আজকে যে বিষয় পড়াবো সেটা হচ্ছে ইতিহাস, প্রথম পত্র, প্রথম অধ্যায়। ইতিহাস পড়াতে যে তোমাদের পড়াবো প্রথম অধ্যায়, যেটা ইউরোপীয়দের আগমন। তার আগে পড়ানোর আগে আমি ইতিহাস বিষয়ে, ইতিহাস কেন পড়ব, ইতিহাসের সংজ্ঞা কী, ইতিহাসের জনককে, ইতিহাসের প্রয়োজনীয়তা কী, ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা কী, তা ইতিহাসের উৎস কোথায়, কোথা থেকে আমরা ইতিহাস পাই, এসব বিষয়ে একটু ধারণা দেব। আশা করি তোমরা ভালোভাবে রপ্ত করবে বলে মনে করি। যাই হোক আর কি, আজকে আমি যে জিনিসগুলো তোমাদের শেখানোর চেষ্টা করব সেটা হলো ইতিহাস। ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা। ইতিহাসের উৎস সমূহ। ইতিহাসের জনককে, ইতিহাসের সংজ্ঞা কী, ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা কী, ইতিহাসের উৎস সমূহ, এই জিনিসগুলো আমাদের জানা দরকার। যারা আমরা ইতিহাস পড়ি, এই জিনিসগুলো জানা দরকার। কেন আমি ইতিহাস পড়ব, কী জন্য পড়ব, এটা জানা দরকার। প্রথমে আসি ইতিহাসের জনককে। একটা কথা আছে যে সৃষ্টির স্রষ্টা আছে। এই দুনিয়াতে যা কিছু সৃষ্টি সব কিছুরই স্রষ্টা আছে। স্রষ্টা ব্যতীত, কারিগর ব্যতীত কোনো কিছু আবিষ্কৃত হয়নি এই দুনিয়ায়। কাজে কাজে যে ইতিহাস যে একটা বস্তু বা বিষয়, তার যে স্রষ্টা থাকবে না এমন নয়। যদি বলি আমি আমার স্রষ্টা আছে, আমার স্রষ্টাকে আল্লাহ, মাধ্যম আমার বাবা। যদি বলি এই ডাস্টারটা একটা কারিগর তৈরি করছে, একটা মিস্ত্রি তৈরি করছে। যদি বলি এই পেনটা একটা কারিগর তৈরি করছে, সেই রকম ইতিহাসও একজন না একজন কেউ তৈরি করছে। আর যে সৃষ্টি করছে সেই হলো স্রষ্টা। দুনিয়াতে যত কিছু আছে সব কিছুরই স্রষ্টা আছে। বাংলাদেশ নামের একটা দেশ, সে দেশের স্রষ্টা আছে, জনক আছে। ভারত একটা দেশ, সে দেশের জনক আছে। পাকিস্তান একটা দেশ, সে দেশের জনক আছে। এইরকম তুরস্ক একটা দেশ, সে দেশের জনক আছে। যেমন তুরস্কের জনককে কামাল আতাতুর্ক, ভারতের জনককে মহাত্মা গান্ধী, পাকিস্তানের জনককে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, বাংলাদেশের জনককে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এইরকম
প্রতিটা বিষয়েরই, প্রতিটা দ্রব্যেরই, প্রতিটা জিনিসেরই স্রষ্টা আছে, ইতিহাসেরও স্রষ্টা আছে, ইতিহাসেরও জনক আছে। তা ইতিহাসের জনককে, ইতিহাসের জনক হচ্ছে হেরোডোটাস। ইতিহাসের জনক হেরোডোটাস। জানা হয়ে গেল ইতিহাসের জনককে। এখন ইতিহাসের সংজ্ঞা, ইতিহাসের সংজ্ঞা কিভাবে দেবো আমরা নিরূপণ করব? প্রতিটা বিষয়েরই সংজ্ঞা আছে, তদ্রূপ ইতিহাসেরও সংজ্ঞা আছে। ইতিহাসের সংজ্ঞা বিভিন্ন ঐতিহাসিক বিভিন্নভাবে প্রদান করেছেন। যত ঐতিহাসিক যেভাবেই দেখ না কেন, আমরা ওইদিকে যাব না। আমরা সবগুলো ঐতিহাসিকের সারমর্ম থেকে, মর্মার্থ থেকে এতটুকু বুঝে নেই যে ইতিহাস মানে অতীত। ইতিহাস সম্পর্কে আমরা যতটুকু জানি বা যা জানি সেটাই ইতিহাস। আজকে যে জিনিস, আজকে যে বিষয়, যে সাবজেক্ট উত্থাপিত হচ্ছে, আগামীকাল সেটা ইতিহাস হয়ে যাচ্ছে। এই রকম ইতিহাস পর্যায়ক্রমে দিনের পর দিন, দিনের পর দিন ইতিহাস সৃষ্টি হয়ে যাচ্ছে। কিন্তু সব ইতিহাসই বই পুস্তকে স্থান পায় না, সব ইতিহাসই লাইব্রেরিতে স্থান পায় না। যেসব জিনিস স্থান পায় এবং যেসব তথ্য স্থান পায়, সেই সব তথ্য থেকে আমরা যা জানি সেটাই হলো ইতিহাস। এটি হলো ইতিহাসের সংজ্ঞা। ইতিহাস সবই অতীত। ইতিহাস সম্পর্কে আমরা যতটুকু জানি সেটাই হলো ইতিহাস। পরের পয়েন্টটা কি? ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা। তাহলে আমি ইতিহাস কেন পড়ব? কি প্রয়োজন আছে ইতিহাস পড়ার? ইতিহাস পড়ার প্রয়োজন এখানেই, ইতিহাস অতীতের কথা বলে, আবার অতীতকে নিয়েই বর্তমান, অতীতকে নিয়েই ভবিষ্যৎ। অতীতকে মাইনাস করলে যেমন আমি আমার অস্তিত্বের সংকটে পড়ে যাই, আমার জন্মের অস্তিত্বের সংকটে পড়ে যাই, তদ্রূপ প্রতিটা ঘটনাই অতীত ছাড়া অস্তিত্বের সংকটে পড়ে যাবে। কাজেই ইতিহাস হচ্ছে অতীতের ঘটনা বলি আলোচনা করে। আমরা ইতিহাস পাঠ করে অতীত সম্পর্কে তিক্ত অভিজ্ঞতা নিয়ে সেই অভিজ্ঞতার আলোকেই পরবর্তীতে সামনের পদক্ষেপ ফেলব। অর্থাৎ আমি প্রথম যে পদক্ষেপ ফেলি, কিছুক্ষণ পরে সেই পদক্ষেপটা অতীত হয়ে যায়, পরে আরেকটি পদক্ষেপ পড়ে, সেটাই ভবিষ্যৎ। তাহলে অতীতের যে পদক্ষেপটা পড়বে, সেই পদক্ষেপটা আমি বুঝতে পারবো যে সেই পদক্ষেপ অর্থাৎ পাটা আমার ভালোভাবে স্থাপন হয়েছে কিনা। যদি ভালোভাবে স্থাপন না হয়ে থাকে তাহলে সামনের পদক্ষেপটা আমি নিতে পারি না। তাহলে অতীতের অর্থাৎ বাম পায়ের উপরে নির্ভর করবে আমার ডান পা। বাম পা যদি আবার ভালোভাবে প্রতিষ্ঠিত হয়, স্থাপিত হয়, তাহলে আমি ডান পা ফেলতে পারবো। হ্যাঁ, বাম পা যদি ভালোভাবে প্রতিষ্ঠিত করতে না পারি, তখন কিন্তু আমি ডান পা ফেলতে পারবো না। কাজেই ইতিহাস এই জন্যই পড়বো আমি। ইতিহাসের প্রয়োজনীয়তা এখানেই, অতীতকে শিক্ষা নিয়ে, অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে পরিকল্পনা করাকেই বলে হচ্ছে ইতিহাসের প্রয়োজনীয়তা। সাপোজ মনে করো যে আমি 20,000 টাকা বেতন পাই, আমি আমি সেপ্টেম্বর মাসে 25,000 টাকা খরচ করেছি। আমার 5,000 টাকা আমি লসে থেকে গেলাম। পরবর্তী দেখা গেল অক্টোবর মাসে এসে আমি আরও 5,000 টাকা বেশি খরচ করে ফেললাম। আমার লোন হয়ে গেল 10,000 টাকা। আমি নভেম্বর মাসে যেয়ে কি আবার চিন্তা করবো যে আবার যাতে আবার 5,000 টাকা লস হয়, তাহলে দাঁড়াবে হচ্ছে 15,000 টাকা। আমি নিশ্চয়ই তা করবো না। আমি করবো কি, আমি যে অতীতে যে 5,000 টাকা বেশি খরচ হয়ে গেছে, সেই খরচ থেকেই শিক্ষা নেব যে পরবর্তী মাসে আর আমার 5,000 যেন আমি পোষায় নিতে পারি, সেই চিন্তাই করতে হবে। কাজেই অতীতের এই 5,000 টাকা বেশি খরচ করার থেকে আমি বুঝতে পারি যে ভবিষ্যতে আমাকে আর বেশি খরচ করা যাবে না, অর্থাৎ 5,000 টাকা কম খরচ করতে হবে। তাহলেই আমি পরের মাসে যা ব্যালেন্সে আসবো, না হলে ব্যালেন্স হবে না। তো আমি এই শিক্ষাটা কোথা থেকে পেলাম? এই অতীত থেকেই পেলাম। অতীত থেকে শিক্ষা নিয়েই কিন্তু আমি ভবিষ্যৎ পরবর্তী মাসের বাজেট নির্ধারণ করতে পারবো। তাহলে অতীতকে নিয়েই যে ভবিষ্যৎ, সেটা আমরা বুঝতে পারি। অতীত ছাড়া ভবিষ্যৎ রচনা করা যায় না। ইতিহাসের পরবর্তী পয়েন্টটা কি? ইতিহাসের উৎসসমূহ। এই ইতিহাস আমরা কোথা থেকে পাই, কিভাবে পাই? আমরা প্রাচীন যুগের ইতিহাস আলোচনা করি, মধ্যযুগের ইতিহাস আলোচনা করি, আধুনিক যুগের ইতিহাস আলোচনা করি।
কিন্তু আমরা এগুলো কিভাবে পেয়ে আসতেছি? প্রাচীন যুগে কোনো লেখনীর আবিষ্কার ছিল না, তা কোনো বই পুস্তক ছিল না, সেই ইতিহাসগুলো লিপিবদ্ধ হয়নি। কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে কি এই ইতিহাসগুলো আমরা প্রাচীনকালের সমাজ ব্যবস্থা, প্রাচীনকালের খাদ্যদ্রব্য, তারপরে পোশাক পরিচ্ছদ কেমন ছিল, সেগুলো আমরা কিন্তু পরবর্তীতে আসে জানতে পেরেছি। কীভাবে জানতে পেরেছি? সেটা এই ইতিহাসের উৎসসমূহ থেকে জানতে পারবো। কোথা থেকে আমরা সেই ইতিহাসগুলো পেয়েছি। ইতিহাসগুলো পাওয়ার বা ইতিহাসের উৎস নিরূপণ করার একটাই অনেকগুলো পথ আছে। তার মধ্যে অন্যতম শিলালিপি, তারপরে মুদ্রা, তারপরে খনন কার্য থেকে পেয়ে থাকি আমরা এসব। তারপরে সেই সময়কার মধ্যযুগের বিভিন্ন প্রাপ্ত লিখিত উপাদান থেকে পেয়ে থাকি আমরা এসব। তারপরে প্রস্তর যুগে পাথরে লিপিবদ্ধ থেকে পেয়ে থাকি আমরা এইসব ইতিহাস। কয়েন, মুদ্রা থেকেও আমরা ইতিহাস নিরূপণ করে থাকি। মুদ্রা, একটা কয়েনে যেমন লেখা থাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এই মুদ্রাটা যদি ভবিষ্যতে যায়, কিছুদিন পরে পাওয়া যায়, তাহলে বাংলাদেশ সম্পর্কে অনেক ইতিহাসবেত্তা বা ঐতিহাসিক তারা বুঝতে পারবে যে আজকের দিনের এই বাংলাদেশ 100 বছর পরের বাংলাদেশ কেমন, যা বুঝতে পারবে যে 100 বছর আগে বাংলাদেশটা কেমন ছিল, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার ছিল, লেখা আছে সেখানে, তারা বুঝতে পারবে সেখানে গণতান্ত্রিক শাসন ছিল। যেমন 1 টাকার কয়েনে, 1 টাকার মুদ্রায় দুটি সন্তান নিয়ে বাবা মা দাঁড়িয়ে আসে, তখন 100 বছর পরে যা বুঝতে পারবে যে এই সময়ে যে বিস্ফোরণ ঘটছিল, যে দুটি সন্তানই যথেষ্ট, এই মুদ্রা থেকেই তারা নিরূপণ করতে পারবে যে সেই সময়ে জনবিস্ফোরণ ঘটেছিল। 100 বছর পরে যাও সেটা উত্থাপন করতে পারবে। এই মুদ্রা থেকেও আমরা বিভিন্ন সময়ে আমরা ইতিহাস উদ্ধার করে থাকি। তাহলে ইতিহাসের উৎসসমূহ হচ্ছে শিলালিপি, মুদ্রা, লিখিত উপাদান, এইসব উৎস থেকে আমরা ইতিহাস পেয়ে থাকি। এই গেল হচ্ছে ইতিহাস সম্পর্কিত। ইতিহাস কেন পড়বো, ইতিহাসের জনককে, ইতিহাসের সংজ্ঞা, ইতিহাসের উৎসসমূহ, এইসব আমরা জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মূল অধ্যায়টা হবে হচ্ছে প্রথম অধ্যায় সেটা হচ্ছে ভারতীয় উপমহাদেশে ইউরোপীয়দের আগমন। ইউরোপীয়রা কারা কোন কোম্পানি সমূহ এই ভারতীয় উপমহাদেশে আগমন করছিল, সেই সময়ে আমরা জানতে পারবো কোন কোম্পানি, কোন দেশের কোন কোম্পানিগুলো এই দেশে আগমন করছিল। পরবর্তী ক্লাসে আমরা এই ইউরোপীয় কোম্পানি সমূহের ভারত মহাদেশে আগমন সম্পর্কে জানতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ক্লাসে আমরা ইউরোপীয়দের আগমন সম্পর্কে জানতে পারবো। খোদা হাফেজ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।